খবরের শিরোনামের বাইরে গিয়ে আজ আমরা ভারতের গণতন্ত্রের একেবারে গভীরে ডুব দেব। একটা মাত্র বিধানসভা কেন্দ্র লালগোলা আমাদের দেখাবে কিভাবে সেখানকার স্থানীয় সমস্যা, মানুষের আবেগ আর রাজনৈতিক কৌশল মিলেমিশে একটা রায় তৈরি করে। আসুন এই ব্যবচ্ছেদটা আমরা একসাথে করি। প্রথমে চলুন লালগোলার মাটির গন্ধটা নেওয়া যাক। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা গঙ্গার পলিমাটিতে গড়া এক উর্বর জমি। এখানকার জীবন আর এখানকার রাজনীতি দুটোই যেন গঙ্গার স্রোতের সঙ্গে বাঁধা। একটা সংখ্যা প্রায় ৩,৩৫,৮০০। কিন্তু এটা তো শুধু একটা নাম্বার নয়, তাই না? এটা এই এলাকার প্রত্যেকটা মানুষের আশা, তাদের স্বপ্ন আর তাদের হতাশার একটা গল্প। আজ আমরা তাদেরই কথা শুনব। এখানকার জনসংখ্যার ৮০.৩%ই মুসলিম। দেখুন, এটা শুধুমাত্র একটা ডেমোগ্রাফিক ডেটা নয়, এই সংখ্যাটা আসলে লালগোলার সামাজিক আর রাজনৈতিক সমীকরণের একেবারে কেন্দ্রে। আমরা এই বিশ্লেষণে যত এগোব দেখব এটা কতটা গুরুত্বপূর্ণ। আর এই সংখ্যাটা ৭০%। এটা একটা কঠিন বাস্তবকে তুলে ধরে। মানে এখানকার প্রায় ৭০% যুবক, যারা এই অঞ্চলের ভবিষ্যৎ, তারা কাজের জন্য নিজের ঘর, নিজের মাটি ছাড়তে বাধ্য হয়। এই একটা তথ্যই বলে দেয় বেকারত্ব এখানকার সবচেয়ে বড় সংকট। তো লালগোলা আসলে বৈপরীত্যের একটা দেশ, বুঝলেন? একদিকে যেমন আছে উর্বর মাটি আর কৃষির বিশাল সম্ভাবনা, ঠিক তার উল্টো দিকেই রয়েছে চূড়ান্ত দারিদ্র্য আর ভেঙে পড়া পরিকাঠামো। ভাবুন একবার, উর্বর জমি আছে, কিন্তু প্রতি বছর বাঁধ ভেঙে সব শেষ। রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ন্যাশনাল হাইওয়ে NH-12, তার অবস্থা বেহাল। ফলে যা হওয়ার তাই হচ্ছে। এখানকার সম্ভাবনা, এখানকার সুযোগ সবটাই যেন অন্য কোথাও বয়ে চলে যাচ্ছে, আর তার ফল ভুগছেন সাধারণ মানুষ। আচ্ছা, এবার আসা যাক আসল জায়গায়। ২০২১ সালের নির্বাচনের যে ফলাফল, আসুন সেটাকে একটু কাটাছেঁড়া করে দেখি, বোঝার চেষ্টা করি ঠিক কী বদলেছিল আর কেনই বা বদলেছিল। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একটা রাজনৈতিক ভূমিকম্প বললেও কম বলা হয়। দেখুন, কংগ্রেসের ভোট শেয়ার যেখানে প্রায় ধসে গেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের উত্থানটা চোখে পড়ার মতো। আর তার সাথেই বিজেপির ভোটও কিন্তু নিঃশব্দে বেশ কিছুটা বেড়েছে। মানে মাত্র ৫টা বছরে লালগোলার পুরো পলিটিক্যাল আইডেন্টিটিটাই পাল্টে গেল। যেটা একসময় কংগ্রেসের দুর্গ ছিল, সেটাই হয়ে উঠল তৃণমূলের নতুন ক্ষমতার কেন্দ্র। এই স্লাইডটা সেই বদলের আগের আর পরের ছবিটা পাশাপাশি দেখাচ্ছে। আর ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, ভোটার টার্নআউট কিন্তু কিছুটা কমেছিল। তার সত্ত্বেও রায়টা ছিল খুব স্পষ্ট, খুব ডিসাইসিভ। তাহলে প্রশ্ন উঠছে, এই সংখ্যাগুলোর পেছনে আসল শক্তিটা কী ছিল? কি এমন ঘটল যে এত বড় একটা পরিবর্তন সম্ভব হল? ডেটা তো অনেক দেখলাম, এবার চলুন একটু মানুষের মনের কথাটা শোনার চেষ্টা করি। কারণ যে কোনো ভোটের রায়ে তার আসল কারণটা তো লুকিয়ে থাকে ভোটারদের না বলা ক্ষোভ আর চাপা যন্ত্রণার মধ্যেই। শুধু এই একটা লাইন, কোনো কর্মসংস্থান নেই, কোনো উন্নয়ন নেই। এর মধ্যেই যেন লালগোলার মানুষের পুরো হতাশাটা ধরা আছে। এর চেয়ে সহজ আর তীক্ষ্ণভাবে হয়তো পরিস্থিতিটা বোঝানো যায় না। এই যে এত ক্ষোভ, এর কারণগুলো কিন্তু খুব বেসিক। দেখুন, প্রতি বছরের বন্যা আর ভাঙা বাঁধ, যাতায়াতের অযোগ্য জাতীয় সড়ক, রেশনে খারাপ চাল, জমি দখলের অভিযোগ আর এলাকার ঐতিহ্য নিয়ে উদাসীনতা, এই প্রত্যেকটা জিনিস তাদের দৈনন্দিন জীবন আর আত্মসম্মানে আঘাত করছিল। আর এই সবকিছুর ওপরে ছিল কাটমানি কালচারের অভিযোগ। মানে একটা ব্যাপক ধারণা তৈরি হয়েছিল যে সরকারি প্রকল্পের টাকা বা সাধারণ মানুষের প্রাপ্য থেকে একটা অংশ কেটে নেওয়া হচ্ছে। এসএসসি কেলেঙ্কারির মতো ঘটনা এই বিশ্বাসহীনতাকে আরও বাড়িয়ে দেয়। দেখুন, আমাদের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিককে একটা মর্যাদাপূর্ণ জীবনের অধিকার দেয়, দায়িত্ব নিয়ে কথা বলার অধিকার দেয়। যখন সিস্টেমের ওপর থেকে বিশ্বাস চলে যায়, তখন এই সাংবিধানিক মূল্যবোধগুলোই কিন্তু সবচেয়ে বেশি আঘাত পায়। তো এই রকম একটা পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো ঠিক কী স্ট্র্যাটেজি নিয়েছিল, আসুন সেটা একটু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা যাক। বিরোধী শিবিরের স্ট্র্যাটেজিটা ছিল 4টে পিলারের উপর দাঁড়ানো। ১. বিভিন্ন কেলেঙ্কারি তুলে ধরে এগ্রেসিভ ক্যাম্পেইন। ২. কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাগুলো দেখিয়ে একটা স্টেবল গভর্নেন্সের বার্তা দেওয়া। ৩. ডেটা অ্যানালিসিস করে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছানো। আর ৪. পরিচয়ের রাজনীতির মাধ্যমে সুরক্ষার আশ্বাস দেওয়া।
অন্যদিকে যারা ক্ষমতায় ছিল তারা একটা অদ্ভুত উভয় সংকটে পড়েছিল। একদিকে তাদের হাতে ছিল শক্তিশালী পার্টি মিশনারি আর ওয়েলফেয়ার স্কিম, কিন্তু অন্যদিকে তাদের লড়তে হচ্ছিল তীব্র অ্যান্টি ইনকামবেন্সি, দুর্নীতির অভিযোগ আর মানুষের আস্থার অভাবের সঙ্গে। এটাই হলো আধুনিক পলিটিক্স, মাইক্রো টার্গেটিং। সমাজের কোনো একটা অংশকেও ছাড়া হয়নি। মাইস্য কৃষক হোক বা মতুয়া উদ্বাস্তু, যুবক হোক বা মহিলা স্বনির্ভর গোষ্ঠী, প্রত্যেকটা গোষ্ঠীর প্রয়োজন আর সমস্যা বুঝে তাদের জন্য আলাদা আলাদা প্রতিশ্রুতি তৈরি করা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষণ তো অনেক হলো, কিন্তু সলিউশনটা কি? চলুন এবার আলোচনাটাকে একটা গঠনমূলক দিকে নিয়ে যাই। এই সব উন্নয়নের প্রতিশ্রুতিগুলোকে কিভাবে একটা বাস্তবসম্মত সুশাসনের ব্লুপ্রিন্টে বদলা যায় সেটা দেখা যাক। এই টেবিলটা দেখুন, এটা কিন্তু শুধু ফাঁকা প্রতিশ্রুতির একটা লিস্ট নয়, এটা প্রায় একটা বিজনেস প্ল্যানের মতো, যেখানে প্রত্যেকটা প্রকল্পের আনুমানিক খরচ কত, কাজটা শেষ হতে কতদিন লাগবে, আর এর থেকে সাধারণ মানুষের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা লাভটা কি হবে সবকিছুর একটা স্বচ্ছ হিসাব দেওয়া আছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এটা একটা অ্যাকশনেবল প্ল্যান, কারণ এখানে স্থানীয় প্রয়োজনগুলোকে পিএম গতিশক্তি বা স্কিল ইন্ডিয়ার মতো ন্যাশনাল প্রোগ্রামগুলোর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এতে ফান্ডিং পাওয়া এবং কাজটা করা দুটোই সহজ হয়ে যায়। স্বাভাবিকভাবেই যখন এরকম একটা ডেটা ড্রিভেন গভর্নেন্স মডেল তৈরি হয়, তখন মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আর তাদের সম্মতি নেওয়াটা খুব জরুরি হয়ে পড়ে। ভারতের ডিপিডিপি ফ্রেমওয়ার্ক কিন্তু এই ব্যাপারটার উপরেই জোর দেয়। তাহলে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হল, ডেটা, স্বচ্ছতা আর জবাবদিহিতার উপর ভিত্তি করে তৈরি করা এমন একটা সুস্পষ্ট ব্লুপ্রিন্ট কি কোনো অঞ্চলের মানুষের প্রশাসনের ওপর হারানো বিশ্বাস ফিরিয়ে আনতে পারে? এই প্রশ্নটা শুধু লালগোলার জন্য নয়, আমাদের গোটা গণতন্ত্রের ভবিষ্যতের জন্যই খুব প্রাসঙ্গিক। আপনিও যদি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai এই মেল আইডিতে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।